নেদারল্যান্ডে যে সকল বাংলাদেশি স্টুডেন্টরা পড়তে এসেছিল তাদের বাস্তব গল্প নিয়ে আজকে আপনাদেরকে সুন্দর একটা হিস্টোরি শোনাই। আপনারা কি জানেন 2026 সালে নেদারল্যান্ডে বেশ কিছু স্টুডেন্ট আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করার পরে তারা স্টিকার আর কি পাসপোর্টে স্টিকার পেয়েছে, পাওয়ার পরে এম্বাসি থেকে লাল মার্কার দিয়ে তাদেরকে করজ দিয়ে কেটে দেওয়া হয়েছে। কেটে দেওয়ার পরে এটা নিয়ে বেশ আন্দোলন হয়েছিল বাংলাদেশে আর কি নেদারল্যান্ড এম্বাসির সামনে। এখন বিষয় হচ্ছে যে এই ঘটনাটা কেন হলো, এই ঘটনার দায়টা কার? আসুন এই বিস্তারিত একটু বলি। লাস্ট 6 বছর আমি হল্যান্ডে আছি। আমি একটা জিনিস দেখতে পেয়েছি, এখানে যে সকল স্টুডেন্টরা পড়াশোনা করতে আসে, সেদের বাংলাদেশি স্টুডেন্টরা যারা এখানে পড়াশোনা করতে আসার পরে তাদের সবথেকে বড় সমস্যাটা কী হয়েছে বলেন তো? আমার দেখা যে সকল স্টুডেন্টরা বাংলাদেশ থেকে পড়াশোনা করতে এসেছে তাদের 60%-এর সার্টিফিকেট জাল ছিল। এখন অনেকে হেসে দিচ্ছেন, হাসার কোনো কারণ নেই, এটা সত্য কথা, এটা বাস্তব সত্য কথা। আমরা কোন লেভেলের স্টুপিড চিন্তা করেন। কিছু স্টুডেন্ট আছে যারা নেদারল্যান্ডে বসে এই সকল ভিসার প্রসেসিং করছে, যেখানে নেদারল্যান্ডের মতো এত পরিমাণ একটা এত এডুকেশন লেভেলটা এত রিচ একটা এডুকেশন লেভেলের কান্ট্রি সেটা ধরতে পারে নাই। তারা অনেক পরে সেটা ধরতে পারছে যে সকল স্টুডেন্ট আছে তাদের 60%+ আপনার ধরা চলে যে ফেক সার্টিফিকেট দিয়ে আসছে। সত্য কথা। কারণ কি, নেদারল্যান্ডে আসতে অনেক টাকা লাগে। সত্য কথা, এটা আমার কাছে মনে হয় যে, কারণ অনেকের কাছে হয়তো এই অ্যামাউন্টটা খুব ছোট মনে হবে, অলমোস্ট 30 থেকে প্রায় 40 লাখ টাকা, 30, 35, 40 এভারেজ এরকম একটা টাকা লাগে আপনার নেদারল্যান্ডে একটা স্টুডেন্ট ভিসা প্রসেসিং করার জন্য। এখন এটা কিন্তু বাংলাদেশের যে কোনো ফ্যামিলি কিন্তু করতে পারবে না। এখন দেখা যাচ্ছে অনেক রিচ ফ্যামিলি আছে, তাদের কাছে টাকা কোনো ম্যাটার করে না, তারা দেখা যাচ্ছে যে যেভাবে হোক যাবে। এখন এই সকল ছেলে পেলে আপনার তাদের এই ফেক সার্টিফিকেট বানায়া এইভাবে অ্যাপ্লাই করছে। এই যে একটা ঘটনা, এই ঘটনা ঘটার পরে এই ঘটনা হয়নি। যে সকল স্টুডেন্ট এখন আসছে তারা তো ভালোভাবে মনে করেন যে পড়ালেখা করতে পারে না, তাদের তো পড়ালেখার কোনো আর কি কোয়ালিটি নেই, তারা তো পড়াশোনা করার জন্য আসেনি, তারা তো এখানে আসছে জাস্ট শুধু কাজ করার জন্য। তখন কি হয়েছে, তারা সবাই ইউনিভার্সিটিতে যাওয়া বাদ দিয়ে দিছে। এখানের যে আপনার ব্লক মানি আছে, যেটা আপনার ব্যাংকে রেখে দিয়ে আর কি আসতে হয় আপনার হচ্ছে অ্যাকোমোডেশন এবং আপনার লিভিং কস্টের জন্য, সেই টাকাটা উঠানোর পরে তারা ইউনিভার্সিটির নেক্সট ইয়ারে যে টিউশন ফি সেটা আর পে করেনি। পরবর্তীতে ইউনিভার্সিটি তাদেরকে খুঁজে খুঁজে বের করছে, দেখতেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে ফেক স্টুডেন্ট। এদের সার্টিফিকেট সব কিছু নিয়ে যখন ঘাটাঘাটি করছে, তখন এই দেশের আইনটি বলে দিছে যে বাংলাদেশ থেকে আর কোনো স্টুডেন্ট নিয়ে আসা হবে না। এখন গল্প হচ্ছে এই যে ঘটনা ঘটালো কারা? তাহলে পরে যারা সিনিয়র, যারা বড় ভাইরা আসছে পড়াশোনা করতে, বা সিনিয়র যারা বাংলাদেশ সিটিজেনরা আসছে, তারাই এই যে নেক্সট যে জেনারেশন তাদের ভাগ্যটাকে শেষ করে দিচ্ছে না। সো আমরা নিজেরাই দেশের বাইরে মনে করবেন, আপনার যদি কারোর দ্বারা ক্ষতি হয়, সব থেকে বড় ক্ষতি হবে বাংলাদেশের দ্বারা। একদম কান খুলে শুনে রাখেন, আপনি কোথাও কাজে গেছেন, সেখানে যদি দেখেন কোনো 2টা বাংলাদেশি আছে, তাহলে ভাববেন যে ওইখানে আপনার কাজের অবস্থা খারাপ। একদম সত্য কথা। যেখানে বাংলাদেশি কম সেখানে আপনি যাওয়ার চেষ্টা করবেন। যখন আমি 2019-এর শেষের দিকে যখন আমি আসলাম, কোভিডের আগে আমি কিন্তু নেদারল্যান্ডে এসেছি। সো তখন বাংলাদেশি এখানে ছিলই না, বাংলাদেশি এখানে নাই বললেই চলে। এখন তো অনেক বাংলাদেশি আসছে। এখান থেকে কয়টা স্টুডেন্টকে আপনি পড়ালেখা শেষ করতে দেখেছি আমি? আমার হাতে গোনা তো আমার আর কি 1-2টা ছাড়া আমি কাউকে দেখিনি যারা জুকেয়ারে ঢুকছে, যারা এই দেশের লেখাপড়া শেষ করে সুন্দর মতো পারমিশন নিছে। করেনি, কারণ পড়ালেখা করবে কীভাবে? তাদের তো পড়ালেখার কোনো স্কিলই নাই, তারা তো আসছে যা শুধু ইউরোপে ঢোকা নিয়ে। তাদের কাছে 35 লাখ, 40 লাখ, 50 লাখও কোনো ব্যাপার না। কিন্তু অর্থনৈতিক যে স্টুডেন্টগুলো এখন অ্যাপ্লাই করতেছে তাদের আটকা পড়ে যাচ্ছে। এত টাকা দিয়ে অ্যাপ্লাই করার পরেও তারা আসতে পারতেছে না। কেন আসতে পারতেছে না? এই দেখেন, যারা সিনিয়র আসছে তারা এই ধরনের কাজ করে বসে আছে। এই জন্য আপনি যখন একটা দেশে অ্যাপ্লাই করতেছেন, যে আপনার কেরিয়ারটাকে বিল্ড আপ করবেন, সবসময় একটা টার্নিং পয়েন্ট থাকে যে আপনি যখন অ্যাপ্লাই করতেছেন সেই দেশের আসলে ভিতরে কি চলতেছে। কারণ এই ঘটনা যখন চলে তখন কিন্তু আমরা মোটামুটি সবাই জানি যে এরকম একটা কিছু হতে যাচ্ছে। তখনও দেখা যাচ্ছে স্টুডেন্ট অ্যাপ্লাই করেই যাচ্ছে, তার রেজাল্ট এসে এরকম একটা রেজাল্ট এসে দাঁড়াইছে। যারা এটার ভুক্তভোগী তাদের কষ্ট কিন্তু আমরা শেয়ার করতে পারবো না, বা আমরা যারা এখানে আছি তারা কিন্তু শেয়ার করতে পারবো না। তাদের কষ্টটা ফিল করার মতো ক্ষমতা নাই। আরও এখানে মজা নাই। এই বাংলাদেশিরা যখন ভিসা হয় না, এই কমিউনিটি আরও মজা নিছে যে ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, বিষয়টা এরকম। কিন্তু যেই বাবা মার সন্তান এরকম সিচুয়েশন ফেস করেছে, তারাই জানে যে ওই গভীর রাতটা কতটা কষ্টদায়ক ছিল তার জন্য। সো আমরা বাংলাদেশিরা মানুষের খারাপ সময় দেখতে খুব ভালোবাসি। আমরা বাংলাদেশিদের ক্ষতি করতে ভালোবাসি। আমার জীবনে, আমার পার্সোনালি নেদারল্যান্ডে সিঙ্গেল একটা বাংলাদেশি ফ্রেন্ড নেই। কারণ আমার কোনো বাংলাদেশি ফ্রেন্ড নেই। আমার জীবনে আমার বাবা মা গল্প করতো, আমার জীবনে সব থেকে বেশি নাকি বন্ধু মহল ছিল। একের পর এক সব চলে গেছে। যাও বা নেদারল্যান্ডে ছিল,
সেটাও চলে গেছে। কারণ কিসের জন্য? সেটাকে সরে যেতে বাধ্য হয়েছে। কারণ সব সময় কাছের মানুষ আপনার ক্ষতি করবে। কাছের মানুষকে আপনি যখন কাছে টেনে নিয়ে আসবেন, তার দ্বারাই আপনার জীবনের সব থেকে বড় ক্ষতি হবে। এই নেদারল্যান্ডের ঘটনা হয়েছে ঠিক একই রকম। এই বাংলাদেশিরাই নেক্সট যে বাংলাদেশিরা আসবে, যারা ছোট ভাইরা পড়াশোনা করতে আসবে, তাদের ভাগ্য শেষ করে দিচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আপনার সেপ্টেম্বরে আবার এখন যে প্রসেসিংটা আসছে, সেপ্টেম্বরে আপনার যারা স্টুডেন্ট আসবে তাদের দেখলাম মোটামুটি আবার স্টিকার দিচ্ছে। এখন এই জিনিসটাকে ধরে রাখার দায়িত্ব হচ্ছে শুধু একার না, এটা সবার। এখন এই জিনিসটা তো চেঞ্জ হচ্ছে না। বাংলাদেশি যেখানে যাচ্ছে সেখানেই পড়াশোনা করে না। তার একটাই টার্গেট থাকে, ইউরোপে শুধুমাত্র আসছে টাকা ইনকাম করার জন্য। আরে বেটা, তুই তো টাকা ইনকাম করবি, তুই তো ইউরোপে আসছিস, তো আজ বা কাল ইনকাম করবি। তুই এখন 1 লাখ ইনকাম করবি, পড়ালেখা শেষ কর, তুই মিনিমাম 3 লাখ ইনকাম করবি। কিন্তু তারা সেটা করবে না। ওই যে 1 লাখ, ওই 1 লাখ টাকা ইনকাম করবে। কারণ অনেকের যোগ্যতা আছে বৈধভাবে ইউরোপে আসার, সেটা না করে লিবিয়া দিয়ে ইউরোপে আসবে, তাও বৈধভাবে ইউরোপে আসবে না। আমরা হচ্ছে সেই জাতি। তো আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করি। আর এই ঘটনার জন্য অনেক স্টুডেন্ট নেদারল্যান্ডে আপনার আসতে পারেনি, নেদারল্যান্ডে আপনার হচ্ছে ভালোভাবে পড়াশোনা করতে পারেনি, কেরিয়ারটা বিল্ড আপ করতে পারেনি, অনেক স্বপ্ন ভেঙে গেছে। নেক্সট তোমরা যারা ইউরোপে আসবা, তোমরা অ্যাটলিস্ট নিজের সাথে এতটুকু প্রতিজ্ঞা করো যে আর যাই হোক নিজের একটা ডিগ্রি শেষ করবা। তাতে কি হবে? তুমি যেমন একটা পরিচয় দিতে পারবা যে তুমি ইউরোপে পড়াশোনা করেছো, এবং নেক্সট জেনারেশন তোমাদের পরবর্তীতে যারা আসবে, তারা অ্যাটলিস্ট এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবে। আমরা যদি চেঞ্জ না হই, কখনো চেঞ্জ হবে না। আমি ইউরোপে আসার পরে 6.5 বছর শুধু আমার পড়ালেখাতেই পার করছি, অলমোস্ট 6 বছর 3 মাস। আমার জীবনে কোনো টাকা ইনকাম ছিল না, কিচ্ছু ছিল না, এইভাবেই চলছে। তারপরে এখন তো আলহামদুলিল্লাহ ফ্যামিলির সব রেসপন্সিবিলিটি সব কিছু তো নিয়ে চলতেছি, মরে যায়নি, একভাবে খুব ভালোই আছি, খারাপ নেই, খুব ভালো আছি। কিন্তু এই পড়ালেখাটাকে চলার সময় অনেক বাধা আসবে, কিন্তু পড়ালেখাটাকে চালায়া যেতে হবে। তাতে কি হবে? তোমার যেমন ভালো হবে, নেক্সট যে জেনারেশন আসবে তাদের জন্য ভালো হবে, আমাদের দেশের সুনাম, রেপুটেশন এগুলা বৃদ্ধি পাবে। আশা করি তোমাদের বুঝাইতে পেরেছি আমি কি বোঝাতে চেয়েছিলাম। ধন্যবাদ।